তো আজকের ক্লাসে আমি ইউরিন অ্যানালাইসিস নিয়ে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টারটা জেনারেলি ক্লিনিক্যাল প্যাথোলজির একটা চ্যাপ্টার, এবং চ্যাপ্টারটা খুব সোজা বলে মনে হলেও কিছু এমসিকিউ যেখানে আমি দেখাবো, এই এমসিকিউগুলো কিন্তু ডিফিকাল্ট। এবং ডিফিকাল্ট বলতে ঠিক সেই অর্থে ডিফিকাল্ট নয়, মানে কিছু ট্রিকি কোশ্চেন থাকে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে। তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো। টোটাল এখানে 40 কোশ্চেন রয়েছে। এই 40 কোশ্চেন কোনো না কোনো এমএলটি কম্পিটিটিভ এক্সাম প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছে, সেখান থেকে কম্পাইল করে আমি তৈরি করেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন আমি দিয়ে দেবো। এমন না যে জাস্ট আমি অ্যান্সারটা বলে দিলাম, প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন আমি দেবো। তাহলে শুরু করা যায়। প্রথম যে কোশ্চেন কি বলছে, না টেস্টিং স্পেসিমেন দ্যাট কন্টেন্স হাই লেভেলস অফ অ্যাসকর্বিক অ্যাসিড মে এফেক্ট দ্য রিডিং অফ অল এক্সেপ্ট। মানে একটা ইউরিনের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড যদি বেশি থাকে, তাহলে কোন কোন টেস্টগুলো এফেক্ট হতে পারে সেটা এখানে বলতে চেয়েছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা করা হয়েছে, অর্থাৎ যেভাবে আমরা ইউরিন ডিপটিক টেস্ট করা হয়, ইউরিন ডিপটিক টেস্ট, এটা কি সবাই জানো, আমি আর ডিটেলসে বলছি না। তাহলে এই ব্যাপারটা পুরোপুরি কেমিক্যাল কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড যদি থাকে, তাহলে হাই লেভেল অফ অ্যাসকর্বিক অ্যাসিড যদি থাকে, ভিটামিন সি যদি থাকে ইউরিনের মধ্যে, তাহলে বিলিরুবিন, গ্লুকোজ এবং নাইট্রাইট তিনটেই কিন্তু এফেক্টেড হতে পারে। অর্থাৎ এদের ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে যদি অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন ইজ নট এফেক্টেড বাই হাই লেভেলস অফ অ্যাসকর্বিক অ্যাসিড। যেমন একটা কোশ্চেন আমি দিয়েছিলাম, কোশ্চেনটা ছিল যে ফলস পজিটিভ প্রোটিন টেস্ট কখন হতে পারে। একটা প্রোটিন, ধরো একটা ইউরিনের মধ্যে একটা প্রোটিনের ফলস পজিটিভ কখন হতে পারে, যখন ইউরিনটা অ্যালকালাইন হয়। তাহলে ডিপটিক টেস্টের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। সেটাই বলতে চেয়েছে যে ডিপটিক টেস্টে যদি ইউরিনে যদি হাই অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, তাহলে কোনগুলো এফেক্টেড হবে এবং কোনগুলো এফেক্টেড হবে না। তাহলে বিলিরুবিন, গ্লুকোজ, নাইট্রাইট উইল বি এফেক্টেড বাই হাই লেভেল অফ অ্যাসকর্বিক অ্যাসিড এক্সেপ্ট ইউরোবিলিনোজেন। ক্লিয়ার হলো? সেকেন্ড কোশ্চেন, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। The normal range of urine pH is 4.5 to 6.0, 5.0 to 7.0, 4.6 to 8.0, 4.5 to 9.0। এটা কোনটা এখানে কারেক্ট হবে? কারণ এই কোশ্চেনটা ম্যাক্সিমাম লোক কিন্তু ভুল করে, ম্যাক্সিমাম লোক। দেখি কে অ্যান্সারটা দিতে পারে। দেখো এখানে কারেক্ট অ্যান্সার যদিও দেখে মনে হচ্ছে যে এ কারেক্ট অ্যান্সার হতে পারে, বি কারেক্ট অ্যান্সার হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হচ্ছে 4.6 to 8.0। দিস ইজ দ্য রেঞ্জ অফ ইউরিন পিএইচ। অ্যাকচুয়ালি ইউরিনের নর্মাল কোনো লেভেল হয় না, ইউরিনের পিএইচ এর নর্মাল কোনো লেভেল হয় না, অ্যাভারেজ হতে পারে। একটা ইউরিন তার যে পিএইচ সেটা 4.6 থেকে বা অ্যাভারেজ 4.5 থেকে 8.0 পর্যন্ত হতে পারে নর্মালি। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। অনেকেই কি করবে, 4.5 to 6 করে দেবে, কারণ ইউরিনটা অ্যাসিডিক। কিন্তু এখানে নর্মাল রেঞ্জের কথা বলা রয়েছে, তাহলে নর্মাল রেঞ্জ হচ্ছে 4.6 থেকে 8.0। এইবার যদি আমরা অন অ্যান অ্যাভারেজ দেখি, তাহলে আমরা দেখি যে ওই 6.0 থেকে 6.5 এর মধ্যে ইউরিনের পিএইচ থাকে। এটা অ্যাভারেজ নর্মাল, বা দিস ইজ দ্য নর্মাল রেঞ্জ, ঠিক আছে, এন্ড দিস ইজ দ্য অ্যাভারেজ রেঞ্জ। তাহলে ইউরিন অ্যাসিডিক হতে পারে, অ্যালকালাইনও হতে পারে। তাহলে 4.6 থেকে 8.0 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা ভালো করে মনে রাখতে হবে। এটা এও হবে না, বিও হবে না, ডি তো হবেই না। তাহলে এখানে হবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে থাকবে?
The high specific gravity will affect all of the following reaction except glucose, leukocyte, nitrite এবং প্রোটিন। দেখো ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি, ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি নরমালি কত হয়? আর জানা আছে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি নরমালি কত হতে পারে? কে বলতে পারবে? ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি 1.0052 1.030 বা অনেক সময় 1.035ও হয়। এখন ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি সবসময় ডিপেন্ড করে কি কোন কোন জিনিসগুলোর উপর ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি ডিপেন্ড করে সেটা দেখতে হবে। 1 নম্বর গ্লুকোজ, 2 নম্বর প্রোটিন, 3 নম্বর সেলুলার কম্পোনেন্ট। এই তিনটে জিনিসের উপর ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি সবসময় ডিপেন্ড করে। তাহলে কার উপর ডিপেন্ড করে না? নাইট্রাইট, নাইট্রাইটের উপর ডিপেন্ড কোনোভাবেই করে না। তাহলে গ্লুকোজ যদি বেশি থাকে তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হবে, একই রকম ভাবে প্রোটিন বেশি থাকলে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হবে, সেলুলার কম্পোনেন্ট বেশি থাকলে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হবে। কারণ কেন? সেলের মধ্যে, সেলটা হচ্ছে কি দিয়ে তৈরি? না প্রোটিন দিয়ে তৈরি। তাহলে স্বাভাবিকভাবে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি থাকবে। স্পেসিফিক গ্র্যাভিটি কার উপর ডিপেন্ড করে না? নাইট্রাইটের উপর। নাইট্রাইটের উপর স্পেসিফিক গ্র্যাভিটি কোনোভাবেই ডিপেন্ড করে না। নাইট্রাইট যে রিঅ্যাকশনটা হয় লিপস্টিকে, সেটা কোনোভাবেই স্পেসিফিক গ্র্যাভিটি এইগুলোর উপর, মানে এই জিনিসটার উপর ডিপেন্ড কোনোভাবেই করে না। বোঝা গেল? ক্লিয়ার হলো? Which of the following is not typical a urine specimen for the uncontrolled diabetes? Which of the following is not a typical of urine specimen for uncontrolled diabetes? Positive ketone, positive glucose, increased specific gravity, high pH. কোনটা কারেক্ট অ্যান্সার হবে? দেখো আনকন্ট্রোল ডায়াবেটিস মানে কি? আনকন্ট্রোল ডায়াবেটিস মানে হচ্ছে কি কি থাকবে? আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিসে কি কি হবে ভালো করে দেখো, খুব সোজা। যদি জিনিসটা বুঝতে পারো যে কোনো অ্যান্সারই করা যাবে। আনকন্ট্রোল ডায়াবেটিস মানে হচ্ছে সবসময়তে গ্লুকোজ তো পজিটিভ হবেই, গ্লুকোজ ইজ অলওয়েজ পজিটিভ, এটা 100% শিওর। গ্লুকোজ বেশি মানে একটু আগেই বললাম আমি স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হবে। এবার ডায়াবেটিস যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, ভালো করে দেখো কথাটা, দেখো আনকন্ট্রোল ডায়াবেটিসের কথা বলা রয়েছে। আনকন্ট্রোল ডায়াবেটিস স্পেশালি টাইপ 1 এও দেখা যায় বা টাইপ 2 তেও দেখা যায়। আনকন্ট্রোল ডায়াবেটিসে মনে রাখতে হবে কিটোন বডি সবসময়তেই প্রডিউস হয় এবং পজিটিভ হয়। কিটোন বডি প্রডিউস হয় এবং কিটোন বডি পজিটিভ হয়। ঠিক আছে? তাহলে তিনটেই এখানে খাটছে। হাই পিএইচ, এবার দেখো আনকন্ট্রোল ডায়াবেটিস যখন হবে, আনকন্ট্রোল ডায়াবেটিসে কিটোন বডি বাড়বে। কিটোন বডি কি কি হয়? অ্যাসিটোন, অ্যাসিডিক অ্যাসিড, তাই তো? বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, এগুলো হচ্ছে কিটোন বডি, এগুলো সব অ্যাসিডিক। তাহলে ইউরিনের পিএইচ কোনোভাবেই হাই হতে পারবে না, কারণ এগুলো তো কিটোন বডি মানেই হচ্ছে কিটোন বডি গুলো হচ্ছে অ্যাসিডিক। কিটোন বডি গুলো অ্যাসিডিক যদি হয় তাহলে হাই পিএইচ এর তো কোনো গল্পই নেই। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টাইপিক্যাল অফ ইউরিন স্পেসিমেন ফর দ্য আনকন্ট্রোলড ডায়াবেটিস? তাহলে কোনটা হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে কেন অপশন নাম্বার ডি সেটা এক্সপ্লেন করে দিলাম। In dipstick test of urine, false positive protein may be produced by albumin, alkaline pH, ascorbic acid, run over effect. যদি একটা ইউরিন হাই পিএইচ হয়, ধরো পিএইচ হেভি হাই, ধরো পিএইচ ইজ গ্রেটার দ্যান 8.5, তাহলে কি হবে? ইট প্রডিউসেস false positive protein reaction. তাহলে কোনটা হলো? অ্যালকালাইন পিএইচ। অ্যালকালাইন পিএইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যালকালাইন পিএইচ হলে ফলস পজিটিভ প্রোটিন রিঅ্যাকশন দেয়। ওই জন্য প্রোটিন যদি অ্যালকালাইন ইউরিনে পাওয়া যায় তাহলে ইট শুড বি কনফার্ম বাই
heat and acidic acid test. Clear? The protein section of the reagent strip is most sensitive to. আমরা যে reagent stripটা ইউজ করি, ডিপ স্টিক যেটা ইউজ করি, সেটা কোনটা বেশি সেন্সিটিভ? অ্যালবুমিন, মিউকোপ্রোটিন, বেনজোন্স প্রোটিন, ডি হচ্ছে গ্লোবিউলিন। তাহলে কোনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে? যেগুলো আমরা কিটে ইউজ করি, যেগুলো যে রিয়েজেন্টে আমরা ইউজ করি অ্যাকচুয়ালি, সেগুলো কোনটায় বেশি সবথেকে সেন্সিটিভ? খুব সোজা, এটা হচ্ছে অ্যালবুমিন। কারণ আমাদের ইউরিনের সঙ্গে যে প্রোটিনটা বেরোয় তার ম্যাক্সিমামটাই থাকে অ্যালবুমিন। কিছু মিউকোপ্রোটিন থাকে এবং বেনজোন্স প্রোটিন তো অ্যাবনরমালি কেসে তৈরি হয়, এবং ইট ইজ নট এট অল সেন্সিটিভ ইন গ্লোবিউলিন। তাহলে অ্যালবুমিনের জন্য সবথেকে বেশি সেন্সিটিভ হচ্ছে রিয়েজেন্ট স্ট্রিপ বা ডিপস্টিক হচ্ছে সবথেকে বেশি সেন্সিটিভ ফর অ্যালবুমিন প্রোটিন। ওকে, positive bilirubin reaction should be confirmed by acid test, Clini test, foam test, echo test. কোনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে? দেখো, ক্লিনি টেস্ট ইউজ করা হয়, এগুলো সব আগে ইউজ করা হতো। কিছু কিছু কোশ্চেন এরকম আসতে পারে। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার মনে আছে কোলফিল্ড এসেছিল, ঠিক আছে? তো বিলিরুবিন রিঅ্যাকশন শুড বি কনফার্ম বাই ক্লিনি টেস্ট ইউজ করা হয়, এই রিয়েজেন্টটা ইউজ করা হয় গ্লুকোজ কনফার্ম করার জন্য। অ্যাসিডেট ইউজ করা হয় কিটোন বডি কনফার্ম করার জন্য। ফোম টেস্ট করা হয় প্রোটিন কনফার্ম করার জন্য। আর ইকো টেস্ট যেটা, বা ইকটো টেস্ট যেটা, এটা কনফার্ম করা হয় বিলিরুবিনের জন্য। ক্লিনি টেস্ট গ্লুকোজ, অ্যাসিটেট মনে রাখার সুবিধে কি? অ্যাসিড টেস্ট করতে গেছে অ্যাসিটোন থেকে এসেছে, অ্যাসিটোন মানে কিটোন বডি, তাহলে এটা কিটোন বডি। আচ্ছা, ইকটো টেস্ট করতে গেছে ইকটেরাস থেকে এসেছে। ইকটেরাস মানে কি? বিলিরুবিনের কালারকে বলা হয় ইকটেরাস বলা হয়, তাই ইকটেরাস সিরাম যেটাকে বলে, সেখান থেকে ইকো টেস্ট, সেটা হচ্ছে বিলিরুবিন। আর ফোম টেস্ট কি? ফোম টেস্ট হচ্ছে প্রোটিনের জন্য করা। ফোম মানে যখন ইউরিনের মধ্যে হাই প্রোটিন থাকে তখন দেখবে ইউরিনটা কি হয়, ইউরিনটার মধ্যে প্রচুর ফোম জেনারেট। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হলো? কারেক্ট অ্যান্সার হলো ইকটো টেস্ট। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো বিলিরুবিনকে কনফার্ম করার জন্য আরেকটা টেস্ট করা হয়, সেটা কি টেস্ট? সেই টেস্টের নাম কারো জানা আছে? কি বলতে পারবে? পুচের টেস্ট। এটা হচ্ছে আরেকটা টেস্ট। এটাও একটা ওয়ান টাইপ অফ কনফার্মেটরি টেস্ট। ওকে, to detect the presence of early renal disease, diabetic patient are tested for Benzos protein, microalbuminuria, orthostatic protein, glucose and ketone. ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। বলেছে যে আর্লি রেনাল ডিজিজ ইন ডায়াবেটিক পেশেন্ট, কি হবে এটা? মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। মাইক্রোঅ্যালবুমিন, তাই তো? তাহলে তাহলে প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক, যেটাকে বলা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মানে আর্লি ডায়াগনোসিস অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, বুঝা গেল? আর্লি ডায়াগনোসিস কথাটা মনে রাখতে হবে, তার জন্য মাইক্রো অ্যালবুমিন সবসময় বেস্ট, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, বুঝা গেল? তাহলে বেনজোস প্রোটিন, এটা তো হবেই, এটা মাল্টিপল মাইলোমায় পাওয়া যায়। অর্থোস্ট্যাটিক প্রোটিন, যখন লং স্ট্যান্ডিং কেউ যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ ধরে তবে দাঁড়িয়ে রইল, তখন তার ইউরিনের প্রোটিন আসতে পারে, এটাকে বলে অর্থোস্ট্যাটিক প্রোটিন ইউরিন। আর গ্লুকোজ অ্যান্ড কিটোন, আর্লি ডায়াবেটিস বা আর্লি রেনাল ডিজিজে কিন্তু গ্লুকোজ কিটোন বডি নেগেটিভ আসতে পারে। তাহলে এটা এটা লেস স্পেসিফিক এবং লেস সেন্সিটিভ। অনেকে পড়ে দিতে পারো গ্লুকোজ কিটোন, কিন্তু এটা বলেছে আর্লি রেনাল ডিজিজ, এখানে আর্লি রেনাল ডিজিজের কথা বলা রয়েছে। এই মাইক্রোঅ্যালবুমিন যে টেস্টটা, এটা কিন্তু আর্লি রেনাল ডিজিজ ইন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ডিটারমাইন করা হয়, মানে সব থেকে স্পেসিফিক এবং সব থেকে একটা খুব সেন্সিটিভ একটা টেস্ট আমি বলতে পারি। The type of protein that precipitate at 60 degree Fahrenheit, 60 degree centigrade and dissolve at 100 degree centigrade, সেই প্রোটিনটাকে কি বলা হয়? অ্যাবনর্মাল প্রোটিন অ্যাসোসিয়েটেড উইথ ইউটিআই,
abnormal protein associated with hemolysis, abnormal globin associated with multiple myeloma এবং নর্মাল সিরাম অ্যালবুমিন টাইপ প্রোটিন। তো এটা খুব সোজা। এটা কখন হবে না, যখন মাল্টিপল মাইলোমা হয়। মাল্টিপল মাইলোমাতে কি হয়, মাল্টিপল মাইলোমাটা কি ধরনের ক্যান্সার বলতে পারবে? মাইলোমাটা ক্যান্সার পড়ানোর সময় বলেছিলাম, লিউকেমিয়া পড়ানোর সময়, মাল্টিপল মাইলোমা ইজ এ প্লাজমা সেল ক্যান্সার, তাই তো? প্লাজমা সেল ক্যান্সার, তাই তো? অ্যান্টিজেন অ্যান্টিবডি মনে আছে কি বলেছিলাম? এই হচ্ছে একটা অ্যান্টিবডি হেভি, তাই তো? এটাকে বলে হেভি চেন। আর কি থাকে অ্যান্টিবডিতে? একটা লাইট চেন থাকে, এটা লাইট চেন। এই যে অরেঞ্জ কালারটাকে বলে লাইট চেন। এই লাইট চেনটা কি হয়, কাপ্পা অথবা লামডা হতে পারে। তো যখন মাল্টিপল মাইলোমা হয় তখন এক্সেস, এটাকে বলে প্লাজমা সেল ডিসক্রিশিয়া, এক্সেসিভ অ্যামাউন্ট অফ প্লাজমা সেল তৈরি হয়। এবং এই প্লাজমা সেলগুলো যেই অ্যান্টিবডিগুলো তৈরি করে সেগুলো হচ্ছে ইনকমপ্লিট। এবং এখানে কি হয়, অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে এই কাপ্পা এবং লামডা এই লাইট চেন তৈরি হয়, সেটাকেই বলা হয় বেনজোস প্রোটিন। বেনজোস প্রোটিন আর কিছুই নয়, abnormally formed kappa or lambda protein by a plasma cell in case multiple myeloma, which is a plasma cell cancer. তাহলে এইটা কি হলো, তাহলে কাপ্টা লামডা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি তো এগুলো গ্লোবিউলিন, এগুলো হচ্ছে গ্লোবিউলিন দাদা প্রোটিন। এইটা আরেকবার বলো তো। কোনটা? এই যে যেটা বললে বেনজোন প্রোটিন ইউরিয়াটা যেটা বললে। বেনজোস প্রোটিন হচ্ছে যখন প্লাজমা সেল ডিসপ্লেসিয়া হয়, যখন প্লাজমা সেল ক্যান্সার হয়, তখন কি হয়, প্লাজমা সেল মানে কি আমরা জানি, প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু মাল্টিপল মাইলোমাতে যে প্লাজমা সেলগুলো তৈরি হয়, সেই প্লাজমা সেলগুলো অ্যাবনর্মালি অ্যান্টিবডি তৈরি করে। এবং এই অ্যাবনর্মাল যে অ্যান্টিবডি গুলো তৈরি করে, এখানে প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি লাইট চেন তৈরি, একবার লাইট চেন বলা হয়, এটাকে বলা হয় লাইট চেন। প্রচুর পরিমাণে লাইট চেন তৈরি হয়, এই লাইট চেনটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিজে প্রোটিন বা বেনজোন্স প্রোটিন। বুঝে গেল? বেনজোন্স প্রোটিনটা কি হচ্ছে, এক ধরনের গ্লোবুলিন প্রোটিন, যেটা হচ্ছে লাইট চেন, দ্যাট ইজ কল্ড কাপ্পা এন্ড লাম্বা। তাহলে অ্যাবনর্মাল গ্লোবিন অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিপল মাইলোমা, এইটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? The albumin creatinine ratio may be elevated in patient whose urine contains, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও কখন বাড়বে? বিলিরুবিন, লিউকোসাইট, গ্লুকোজ এবং ব্লাড। একটা পেশেন্টের অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি এসিআর রেশিও, কখন বাড়ে? যদি পেশেন্ট ডায়াবেটিক হয়। পেশেন্ট ডায়াবেটিক মানে কি? পেশেন্ট ডায়াবেটিক মানে কি বলছে, ইউরিন কন্টেন্ট কোনটা কেন হবে? অপশন সি। ডায়াবেটিক পেশেন্টের কি হয়, ডায়াবেটিক পেশেন্ট সাফার করে কিসে, গ্লাইকোসুরিয়াতে। তাহলে গ্লাইকোসুরিয়া মানে ইউরিনের সঙ্গে গ্লুকোজ আসছে, তাহলে দশের সি অপশনটা হচ্ছে কারেক্ট। একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিই, তার কিছু নেই, ওই জন্য বললাম এই কোশ্চেনগুলো ট্রিকি কোশ্চেন, এগুলো আসতে পারে, এগুলো ট্রিকি কোশ্চেন, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্পেসিফিক টেস্ট ফর ইউরিন গ্লুকোজ, এটা অনেকবার এই কোশ্চেনটা আগে আলোচনা করেছে। কোন টেস্টটা ইউরিনের জন্য সবথেকে বেশি স্পেসিফিক? বেনেডিক্ট টেস্ট, হেলিং টেস্ট, গ্লুকোজ অক্সিডেজ টেস্ট এবং অর্থোটলুইডিন মেথড, কোনটা এখানে সবথেকে বেশি স্পেসিফিক বলে মনে হয়? এটা আগে বলেছিলাম, এটা হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ টেস্ট, ঠিক আছে? বেনেডিক্ট টেস্টে কি করা হয়? বেনেডিক্ট টেস্টে যে কোনো রিডিউসিং সুগার, তাহলে বেনেডিক্ট এবং ফিলিং টেস্টে কি করা হয়? যে কোনো রিডিউসিং সাবস্টেন্স, রিডিউসিং সাবস্টেন্স, যে কোনো রিডিউসিং সাবস্টেন্সকে ডিটেকশন করা যেতে পারে। সেটা ভিটামিন সিও হতে পারে, সেটা গ্লুকোজ হতে পারে, সেটা ফ্রুক্টোজ হতে পারে, ল্যাকটোজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বোঝা গেল? কিন্তু গ্লুকোজ অক্সিডেজ টেস্ট, এই যে ইউরিনের যে ডিপস্টিক টেস্ট, ডিপস্টিক টেস্ট যেটা, এইখানে হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ মেথডে, এই গ্লুকোজ অক্সিডেজ মেথডে এই টেস্টটা করা হয়, তাই তো? তাহলে এটা কিন্তু শুধুমাত্র গ্লুকোজের ক্ষেত্রেই পজিটিভ হবে, এখানে কোনো রকম
ফ্রুক্টোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ যাই প্রেজেন্ট থাক না কেন, এটা কিন্তু সবসময় নেগেটিভই হবে। এটা শুধুমাত্র স্পেসিফিক, এই যে বলছি স্পেসিফিক টেস্ট ফর ইউরিনারি গ্লুকোজের কথা বলা রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? বেশ। এইবার এই টেস্টটা কি টেস্ট? অর্থোটলিউডিন টেস্ট। এটা কিসের টেস্ট? কে বলতে পারবে? অর্থোটলিউডিন টেস্ট এটা কখন করা হয়? এটা করা হয় ব্লাড গ্লুকোজ এস্টিমেশনের সময়। দুটো দুটো টার্ম খুব ভালো করে মনে রাখবে, দুটো টার্ম যেন কনফিউশন না হয়। একটাকে বলা হয় অর্থোটলিউডিন, আরেকটাকে বলা হয় অর্থোটলিউডিন। বোঝা গেল? এই অর্থোটলিউডিন যেটা, এই অর্থোটলিউডিন যেটা, এই টেস্টটা করা হয় কিসের জন্য? না ব্লাড গ্লুকোজ এস্টিমেশনের জন্য। ব্লাড গ্লুকোজ। অর্থোটলিউডিন হাইড্রোক্লোরাইড টেস্ট, এই টেস্টটা করা হয় ইউরিন ব্লাড এস্টিমেট করতে গেলে, লোকাল ব্লাড ইন ইউরিন এস্টিমেট করতে গেলে। তাহলে একটা হলো অর্থোটলিউডিন আর একটা হলো অর্থোটলিডিন হাইড্রোক্লোরাইড টেস্ট। তাহলে এটা হচ্ছে প্রথমটা, এই টেস্টটা করা হয় ব্লাড গ্লুকোজ এস্টিমেশনের জন্য। আর অর্থোটলিউডিন অর্থোটলিউডিনটা তো না, অর্থোটলিউডিন যেটা সেটা ব্লাড গ্লুকোজ, আর অর্থোটলিউডিন হাইড্রোক্লোরাইড যেটা সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডের জন্য। বুঝা গেল? দুটো বানান আলাদা, একটা টলুইডিন একটা টলিডিন, দুটো স্পেলিং এর তফাৎ আছে। ওকে? হ্যাঁ, টলুইডিনটা তো হচ্ছে অকাল ব্লাডের জন্য, না, LUIDIN তো অকাল ব্লাডের জন্য। শিওর? হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখতে হবে, এটা তাহলে দেখে আমাকে বলতে হবে। ঠিক আছে, আমারও ভুল হতে পারে। ঠিক আছে, যাই হোক, দুটো টার্মের মধ্যে আমি দেখে এটা তাহলে বলে দেবো। হতে পারে আমারও ভুল হতে পারে। ঠিক আছে, তো দুটো টেস্টে আলাদা আলাদা, একটা টলিউরিন একটা টলিডিন। তাহলে হতে পারে এটা আমি উল্টো বলেছি, এটা ইউরিন ব্লাড হবে আর এটা হবে ইউরিন ব্লাড গ্লুকোজ। সেটা আমি দেখে বলে দিচ্ছি। ঠিক আছে, the first morning specimen is frequently requested to confirm glomerulonephritis, a negative urinary pregnancy test, urinary tract infection এবং Fanconi's syndrome। কোনটা কারেক্ট অ্যান্সার হবে এখানে? ফার্স্ট মর্নিং স্পেসিমেন আমরা কখন রিকোয়েস্ট করা হয়? ইউরিনারি ট্র্যাক ইনফেকশন না, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে তো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন স্পট স্যাম্পল এবং ক্লিন ক্যাচ মিড স্ট্রিম। ঠিক আছে, তাহলে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য নেওয়া হয় স্পট স্যাম্পল। ফার্স্ট মর্নিং স্পেসিমেন প্রেফার করা হয় না, কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য তো আমরা ফার্স্ট মর্নিং ক্লিনিক্যাচ মিড স্ট্রিম স্যাম্পল কালেক্ট না করি। না, কে বলেছে? ভুল ভুল জানো। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে স্পট স্যাম্পল নিতে হবে, আর ফার্স্ট মর্নিং স্যাম্পল নিতে হবে আরির ক্ষেত্রে। বুঝা গেল? ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে, যেটাকে ইউরিন সিএস বা কালচার বলে, সেখানে আমাকে স্পট স্যাম্পল নিতে হবে। ফার্স্ট মর্নিং স্যাম্পল নিলে তো হবে না। ফার্স্ট মর্নিং স্যাম্পল নিতে হয় আরির ক্ষেত্রে, রুটিন এক্সামিনেশনের কিন্তু ক্ষেত্রে। কিন্তু দাদা, তাহলে ফার্স্ট মর্নিং স্যাম্পল নেওয়ার কারণটা কি? আমরা তো সিপি বা ভেজার যেটাতে পড়েছিলাম সেখানে কিন্তু ছিল যে ফার্স্ট মর্নিং ক্লিনিক্যাল স্পেসিমেন। ওখানে একটা আমি যেটা জানতাম যে ফার্স্ট মর্নিং নেওয়ার কারণ হচ্ছে যে যখন পুরো রাত ইউরিনটা জমা হচ্ছে আমাদের ওই তখন মূত্রথলিতে যখন জমা হয় একটা কনসেন্ট্রেটে তৈরি হয়। তো সেক্ষেত্রে যে এটা তো আরির ব্যাকটেরিয়াল জন্য। লোড। না 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 না, ব্যাকটেরিয়াল লোডের ব্যাপার নয় এখানে। এখানে জানি না, যদি যদি এটা লেখা থাকে ঠিক লেখা নেই। এই সিএস এর জন্য তোমরা তো সিএস যখন তুমি স্যাম্পল দাও, তুমি কি বাড়ি থেকে স্যাম্পল নিয়ে আসো? তুমি যখন একটা স্যাম্পল দেবে একটা হসপিটালে, তখন তোমাকে সেখানে স্পট স্যাম্পল দিতে হবে। দুটো স্যাম্পল তো হয়, একটাকে বলা হয় আর্লি মর্নিং স্যাম্পল, যেটা আরির জন্য। কারণ
কারণ সেখানে ইউরিনটা কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে, সেখানে তোমাকে পাস, সেল, কাস্ট এইগুলো তোমার পাওয়ার সম্ভাবনা বেশি। তেমনি আরেকটা কারণ হচ্ছে প্রেগনেন্সির সময় যে বিটা ইসিজি বেরোয়, বিটা ইসিজি, এই বিটা ইসিজি ফার্স্ট মর্নিং ইউরিনে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে, সেই জন্য এখানে ফার্স্ট মর্নিং ইউরিনটাকে প্রেফার করা হয়। কিন্তু সিএস এর ক্ষেত্রে ফার্স্ট মর্নিং স্যাম্পল কখনোই নেওয়া যাবে না, আমাকে স্পট স্যাম্পল নিতে হবে, এবং সেটা ক্লিন ক্যাচ মিস্ট্রিম হতে হবে। আর ফার্স্ট মর্নিং স্যাম্পল যেটা তুমি বলছো সেটা হচ্ছে আরির জন্য, রুটিন এক্সামিনেশনের জন্য, বুঝা গেল? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো এই নেগেটিভ ইউরিন স্যাম্পল, এই নেগেটিভ ইউরিন প্রেগন্যান্সি টেস্ট কনফার্ম করতে গেলে আমাদের ফার্স্ট মর্নিং স্পেসিমেনটা নিতে হবে। ঠিক স্যার আছে, বলছি আর্লি মর্নিং এ সিএসএর নিলে প্রবলেম কি হবে? বলো। আর্লি মর্নিং এর স্যাম্পল যদি নিই তাহলে কালচারের প্রবলেমটা কি হবে? আর্লি মর্নিং এর স্যাম্পল তোমাকে তো ল্যাবে এসে দিতে হবে, তুমি তো বাড়ি থেকে স্যাম্পল নিয়ে আসতে পারবে না, ব্যাপারটা বোঝা যাচ্ছে? ধরো কেউ যদি একটা ল্যাবে আসতে চায় তাহলে তো সে তো তার প্রথম বাথরুমটা তো করবেই। এবার ল্যাবে যখন আসছে তা সে তো আর ওই প্রথম সেই ইউরিন চেপে এসে ল্যাবে এসে তো স্যাম্পল দেবে না। প্রথম যে ইউরিন স্যাম্পলটা হয়, অ্যাকচুয়ালি প্রথম যে মর্নিং স্যাম্পলটা, সেখানে কিছু ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন, দেখো আমি কি বলি, সারা রাত ধরে যখন একটা ইউরিন, যখন ইউরিনারি ব্লাডারে যখন ইউরিনটা জমা হচ্ছে, তখন সেখানে এক্সেসিভ ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে, এবং সেই এক্সেসিভ ব্যাকটেরিয়াল গ্রোথটা কিন্তু আমাদের একটা এক্সেসিভ ব্যাকটেরিয়াল লোড তৈরি করতে পারে, বা একটা এক্সেসিভ কলোনি কাউন্ট তৈরি করতে পারে। তাহলে আমাকে স্পট স্যাম্পল দিলে কি হবে? স্পট স্যাম্পল দিলে আমার প্রেজেন্ট কন্ডিশন কি, একদম প্রেজেন্ট কন্ডিশন কি সেটা সম্বন্ধে আমি জানতে পারবো। একটা ইউরিন যখন রাত থেকে জমা হচ্ছে, তাহলে সেখানে তো অলরেডি ব্যাকটেরিয়াল গ্রোথ, মানে এক্সেসিভ ব্যাকটেরিয়াল গ্রোথ তো সেখানে তৈরি হচ্ছে। যদি সেখানে ইউটিআই থাকেও, সেখানে এক্সেসিভ ব্যাকটেরিয়াল গ্রোথ তৈরি হচ্ছে, তাহলে সেইটা তো আমি যখন সকালে যখন দিচ্ছি স্যাম্পলটা, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো তো সেই স্যাম্পলের মধ্যে চলে আসছে। ফলে অ্যাকচুয়াল যে কন্ডিশন, আমার অ্যাকচুয়াল ইউরিনারি ট্র্যাকে যে যতটা ভাইরাল লোড থাকার কথা, তার থেকে বেশি ওভার এস্টিমেটেড হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা স্পট স্যাম্পল দেবো, মানে আমাকে অ্যাকচুয়াল প্রেজেন্ট কন্ডিশন কি আমার ইউরিনারি ট্র্যাকের, সেটাকে ডায়াগনোসিস করতে হবে। তাহলে কেন আমি মর্নিং স্যাম্পল দেবো, তাই না? তাহলে স্পট স্যাম্পল দেবো। তাহলে স্পট স্যাম্পল দেওয়া মানে আমার প্রেজেন্ট যে সিচুয়েশনটা রয়েছে সেটাকে আমরা সেটার জাজমেন্ট আমরা করতে পারছি। সেই জন্য স্পট স্যাম্পল ইজ অলওয়েজ প্রেফার্ড। ঠিক আছে। আর আরির ক্ষেত্রে নোট যেটা কেএফটি তে ইউরিন লাগে? কেএফটি মানে কিডনি ফাংশন, মেন তো ব্লাড দিয়ে হয়। না, কিডনি ফাংশন টেস্টে ব্লাডও লাগে, মানে জেনারেলি ইউরিনে দেওয়া হয় না, কিন্তু ইউরিন লাগার কথা অ্যাকচুয়ালি, কারণ ইউরিনে সোডিয়াম পটাশিয়াম সব দেখতে হয়, সোডিয়াম পটাশিয়াম, ইউরিনারি প্রোটিন, ক্রিয়েটিন সব দেখতে হয় পরে। কিন্তু মেইনলি কেএফটি তো ম্যাক্সিমাম জায়গায় ব্লাড দিয়ে শুধু করে দেয়, সেক্ষেত্রে মানে দুটো ডিফারেন্সটা কি? ব্লাড দিয়ে করে, দেখো কেএফটির অনেক রকম টেস্ট হয়, দেখো না, একটাকে বলা হচ্ছে তোমার ওটাকে যেন কি বলে, অসমোলারিটি টেস্ট। অসমোলারিটি টেস্ট ইউরিনের হয়, অসমোলারিটি টেস্ট ব্লাডের হয়, এগুলো সব হচ্ছে কিডনি ফাংশন টেস্ট। কিডনি ফাংশন টেস্ট একটা, কিডনি ফাংশন টেস্ট যে শুধু আমরা ইউরিয়া, ক্রিয়েটিন, সোডিয়াম পটাশিয়াম তা নয়, গ্লুকোজও কিন্তু কিডনি ফাংশন টেস্ট। কোন জায়গাতে দেখবে কিডনি ফাংশন টেস্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ, ফাস্টিংটা থাকে, দেখেছি ফাস্টিং থাকে। কিডনি ফাংশন টেস্ট মানে ইউরিন, মানে শুধু ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম পটাশিয়াম অ্যাকচুয়ালি নয়, ইউরিনটাকে ইনক্লুড করতে হয়। কিন্তু ইউরিনের টেস্ট সাধারণত কোথাও হয় না বলে সেভাবে, সেই জন্য ব্লাড দিয়ে কিডনি ফাংশন টেস্ট করা হয়। যদি আমরা অ্যাকচুয়ালি অ্যাসেস করতে চাই, অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমাদের ইউরিনারি অসমোলারিটি টেস্ট করতে হবে, ব্লাডের অসমোলারিটি টেস্ট করতে হবে। এগুলো তো করা হয় না কোথাও, ওটা জায়গায় আর করা হয় না। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি অসমোলারিটি টেস্টগুলো, এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন বেসড। তারপরে ইজিএফআর, এস্টিমেটেড জিএফআর, এগুলো সব কিডনি ফাংশন টেস্ট। তুমি কোনটা ছেড়ে কোনটা করবে। সেই জন্য একটা জেনারেলি হিসেবে একটা কেএফটি, ওই ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম পটাশিয়াম, হ্যাঁ, এগুলো দিয়ে দেবে। এটা ব্যাপার। আদার্স যেগুলো আছে ইউরিনের, ওগুলো যদি মানে সেরকম দরকার হয়, ওগুলো কি ডক্টররা মেনশন করে নাকি শুধু মানে কেএফটি লিখে দেয়? কেএফটি লিখে দেয়। এবারে তোমাকে দেখতে হবে তুমি যেখানে টেস্ট করাচ্ছ তার কি কি প্যারামিটার সেই কেএফটির মধ্যে রয়েছে, সেগুলো কি কি হয়। কারণ ইউরিনের যেমন সোডিয়াম পটাশিয়াম তুমি ডাইরেক্টলি তো মেশিনে চালাতে পারবে না, তোমাকে ডায়ালুয়েন্ট দিয়ে চালাতে হবে। তাহলে এগুলো অনেক ঝামেলা থাকে, আর ইউরিনের সোডিয়াম পটাশিয়াম টেস্ট করতে চায় না, যদি যতক্ষণ না পর্যন্ত ডক্টর লিখছে।
হ্যাঁ সেই হ্যাঁ জন্য করা হয়, তাই না? মানে ওটাই বলছি, মানে ইউরিনের টেস্ট গুলো যদি খুব দরকার হয় কেএফটির মধ্যে, ওগুলো কি ডক্টর ভালো করে মেনশন করে দেয় নাকি এমনি নর্মাল কেএফটি? তখন মেনশন করে দেয়, আচ্ছা তখন মেনশন করে দেয়। আচ্ছা আচ্ছা হলো? আচ্ছা, মাইক্রোঅ্যালবুমিন টেস্ট আর ফ্রিকোয়েন্টলি ইউজ টু স্ক্রিন পেশেন্ট উইথ, এটা বললাম, ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে? এই ফ্যানকনিস সিনড্রোমটা কি? ফ্যানকনিস সিনড্রোমটা আর কিছুই নয়, আমাদের নেফ্রন রয়েছে, সেই নেফ্রন কি করে, নেফ্রনের যে প্রক্সিমাল কনভলিউটেড টিউব বা ডিস্টাল কনভলিউটেড টিউব, এখানে কি হয়, এখানে যে সমস্ত ফিল্ট্রেট গুলো রয়েছে সেই ফিল্ট্রেট থেকে গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম সব অ্যাবজর্ব হয়। এই ফ্যানকনিস সিনড্রোমে কি হয়, এই সমস্ত গ্লুকোজ গুলো বা এই সমস্ত সোডিয়াম পটাশিয়াম গুলো সঠিকভাবে অ্যাবজর্ব হয়ে আমাদের ব্লাডে ফিরে যেতে পারে না, ফলে তখনও কিন্তু আমাদের ব্লাডের বা আমাদের ইউরিনের মধ্যে গ্লুকোজ দেখা যেতে পারে। সেটাকে বলা হয় ফ্যানকনিস সিনড্রোম, মানে রিঅ্যাবজর্পশনে প্রবলেম। রিঅ্যাবজর্পশনে প্রবলেম হচ্ছে, আমাদের কিডনি যেই জিনিসটাকে ফিল্টার করছে তার মধ্যে ফিল্টার থেকে যে এসেনশিয়াল জিনিসগুলো, কারণ এটা আমাদের ব্লাড ফিল্টার হয়ে ইউরিন তৈরি হচ্ছে, তাহলে ব্লাডের মধ্যে তো গ্লুকোজ রয়েছে, তাহলে গ্লুকোজটা তো একটা এসেনশিয়াল জিনিস, সেটাকে তো অ্যাবজর্ব করতে হবে। সেটা অ্যাবজর্ব না হলে তো সমস্ত গ্লুকোজ বেরিয়ে যেত। তাহলে এই অ্যাবজর্পশনের প্রবলেম যখন হয় তখন এই জিনিসটাকে বলা হয় ফ্যানকনিস সিনড্রোম। The appearance of glucose in the urine of a patient with elevated blood sugar indicates diabetes mellitus, renal tubular damage, diabetes insipidus, renal glycosuria. ভালো করে দেখো, the appearance of glucose in the urine of a patient with elevated sugar indicate, তার মানে কি বলতে চাইছে? তার মানে বলতে চাইছে যে হাইপারগ্লাইসিমিয়া প্লাস গ্লাইকোসুরিয়া, এটা কি ইন্ডিকেট করে বলো? এটা ইন্ডিকেট করে ডায়াবেটিস মেলাইটাস। ওকে, এইবার নর্মাল ব্লাড গ্লুকোজ প্লাস গ্লাইকোসুরিয়া, এটা কি ইন্ডিকেট করে? তার জানা আছে? যদি ব্লাড গ্লুকোজ নর্মাল, ব্লাড স্টিল দেয়ার ইজ এ গ্লাইকোসুরিয়া, তখন সেটা ইন্ডিকেট করছে, তখন সেটা ইন্ডিকেট করে রেনাল গ্লাইকোসুরিয়া, তখন সেটা ইন্ডিকেট করে রেনাল গ্লাইকোসুরিয়া বা রেনাল টিউবুলার ড্যামেজ। তাহলে এখানে কি হবে, এখানে বলেছে হাইপারগ্লাইসেমিয়াও রয়েছে আবার গ্লাইকোসুরিয়াও রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এটা ডায়াবেটিস মেলাইটাস হবে। আর ডায়াবেটিস ইনসিপিডাস কি? ডায়াবেটিস ইনসিপিডাস ইজ নাথিং টু ডু উইথ গ্লুকোজ লেভেল। ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস ইজ নাথিং টু ডু উইথ, নর্মাল ব্লাড গ্লুকোজ মানে ব্লাড গ্লুকোজ নর্মাল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ যে ব্লাড গ্লুকোজ নর্মাল আর হ্যাঁ গ্লাইকোসুরিয়া মানে কি ইউরিনে গ্লুকোজ বেশি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কারণ রিনাল গ্লাইকোসুরিয়া হচ্ছে। এটা রেনাল গ্লাইকোসুরিয়া, কারণ রেনাল ড্যামেজ হচ্ছে। তাহলে এই যে আমাদের যে এই রয়েছে না, এটা তো আমাদের প্রক্সিমাল, এটা এই হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, তাই তো, মানে বাউম্যান ক্যাপসুল, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এটা লুপ অফ মেনলি এইভাবে, আর বাকিটা আমি দেখালাম না। এবার কি হয়, এটা তো এটা হচ্ছে গ্লোমেরুলাস, তাহলে কি হলো, এখান থেকে ব্লাডটা ফিল্টার হয়ে আমার গ্লুকোজ ফিল্টারটা এখানে চলে এলো। এবার ফিল্টারের মধ্যে কি রয়েছে, ফিল্টারের মধ্যে রয়েছে গ্লুকোজ, তাহলে ধরে নাও এই গ্রিন গুলো হচ্ছে গ্লুকোজ, এগুলো গ্লুকোজ মলিকিউল। ওকে, এখন আমাদের এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল রয়েছে, এ কি করে, এই গ্লুকোজ গুলোকে অ্যাবজর্ব করে আবার ব্লাডে ফিরিয়ে দেয়। কিন্তু রেনাল গ্লাইকোসিরিয়াতে কি হয়, রেনাল গ্লাইকোসিরিয়া হলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল ক্যান নট রিঅ্যাবজর্ব দ্য গ্লুকোজ, ফলে কি হয়, এগুলো আমাদের ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়, এটাকে বলা হয় রেনাল গ্লাইকোসুরিয়া। কেন হয় না, রেনাল ড্যামেজ বা কিছু জেনেটিক কারণের জন্য হতে পারে, এগুলো সব ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। বুঝে গেল? তাহলে এখানে কোন অ্যান্সারটা কারেক্ট হবে, ডায়াবেটিস মেলাইটাস। তাহলে হাইপারগ্লাইসেমিয়া, রেনাল গ্লাইকোসুরিয়া আর রেনাল থ্রেশহল্ডের মধ্যে পার্থক্য? রেনাল গ্লাইকোসুরিয়া আর রেনাল থ্রেশহল্ড? রেনাল থ্রেশহোল্ড আলাদা জিনিস। রেনাল থ্রেশহোল্ড মানে হচ্ছে যখন ব্লাড গ্লুকোজ লেভেল এমন একটা লেভেলে গেলে বা তার বেশি হলে তখনই আমার ইউরিনের মধ্যে গ্লুকোজ পাওয়া যাবে। যেমন রেনাল থ্রেশহোল্ডের ভ্যালু হচ্ছে কত, 180 mg/dl।
এইটা হচ্ছে আমার নর্মাল রেনাল থ্রেশহোল্ড ভ্যালু। ভালো করে দেখো, এটা হচ্ছে আমার নর্মাল রেনাল থ্রেশহোল্ড ভ্যালু। ওকে, তাহলে ব্লাড গ্লুকোজের লেভেল যদি 180-র বেশি হয়ে যায় তাহলে আমার ইউরিনে আমি গ্লুকোজ পেতে পারি। ঠিক আছে, তাহলে এটা বলে রেনাল থ্রেশহোল্ড। এইবার কি হয় যখন রেনাল গ্লাইকোজুরিয়া হবে, একটা কোশ্চেন আমি দিয়েছিলাম এতে, রেনাল গ্লাইকোজুরিয়া যখন হবে তখন কি হবে? তখন রেনাল থ্রেশহোল্ড বাড়বে, কমবে, না একই রকম থাকবে? কি মনে হয়? রেনাল গ্লাইকোজুরিয়াতে রেনাল থ্রেশহোল্ড বাড়বে, কমবে, না একই রকম থাকবে? বাড়বে। বাড়বে। অবশ্যই একই বাড়বে, থাকবে। কেননা বাড়বে বলেই তো আমার রেনাল থ্রেশহোল্ড 180-র বেশি হলে তবেই আমার মানে কিডনি না ফিল্টার না করতে পারছে না অনেক টিএমটি না দিয়ে। না না। ধরো নর্মাল কন্ডিশনে ধরো আমার ব্লাড গ্লুকোজ লেভেল ধরো 180, 160, ধরো আমার ব্লাড গ্লুকোজ লেভেল, তাহলে ইউরিন বেরোবে? এই আমাদের গ্লুকোজ কি বেরোবে নর্মালি? বেরোবে কি বেরোবে না? না না। বেরোবে না তো। কিন্তু ধরো হুম। একটা পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রেনাল গ্লাইকোসিডিয়া, তাহলে তার ধরো গ্লুকোজ লেভেল 140, তাহলে এই রেনাল গ্লাইকোসিডিয়াতে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল তো গ্লুকোজ গুলোকে অ্যাবজর্বই করতে পারছে না। তাহলে আমার গ্লুকোজ লেভেল যদি 140 হয় তাহলে তো খুব সহজেই গ্লুকোজ গুলো বেরিয়ে যাবে, তাই না? কারণ অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে গেছে। তাহলে রেনাল গ্লাইকোসিডিয়া যদি হয় তাহলে আমার রেনাল থ্রেশহোল্ড কমে যাবে, বাড়বে কেন? তাই তো, রেনাল থ্রেশহোল্ড যদি রেনাল গ্লাইকোসিডিয়াতে আমার রেনাল থ্রেশহোল্ড কমে যাবে, বাড়ার কোনো প্রশ্ন নেই। কারণ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল লুজ দ্য এবিলিটি টু রিঅ্যাবজর্ব দ্য গ্লুকোজ। তাহলে কেন আমার বাড়বে? কমে যাবে। ওটা ক্লিয়ার হলো? All of the following may হুম। interfere with glucose detection, Benedict test, in the urine specimen except galactose, raffinose, ascorbic acid, lactose. বলো এটা কে বলতে পারবে? বেনেডিক্ট টেস্টে তুমি গ্লুকোজ ডিটেকশন করতে চাইছো, কোনগুলো ফলস পজিটিভ রেজাল্ট তৈরি করতে পারে? এক্সেপ্ট কথাটা লেখা রয়েছে, এক্সেপ্ট। বলো। সবাই বলছে অপশন নম্বর সি, গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ, অ্যাসকর্বিক অ্যাসিড এবং ল্যাকটোজ, এই তিনটেই হচ্ছে রিডিউসিং। তিনটেকে বলা হয় রিডিউসিং সুগার, অর্থাৎ গ্যালাক্টোজ, অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটোজ তিনটেই বেনেডিক্ট টেস্ট পজিটিভ দেবে। কি করে সি হবে? কোনটা পড়ে রইলো? র্যাফিনোজ পড়ে রইলো। তাহলে এটা হচ্ছে নন রিডিউসিং সুগার। তাহলে নন রিডিউসিং সুগার যদি গ্লুকোজে মানে ইউরিনে থাকে তাহলে এটা বেনেডিক্ট টেস্টে গ্লুকোজ ডিটেকশনের ক্ষেত্রে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। বুঝা গেল? কোনগুলো রিডিউসিং সুগার, কোনগুলো রিডিউসিং সুগার, আর কোনগুলো নন রিডিউসিং সুগার? ল্যাকটোজ, মাল্টোজ, তারপর গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো সব রিডিউসিং সুগার, তাই তো? গ্যালাক্টোজ, এগুলো সব রিডিউসিং সুগার। আর নন রিডিউসিং সুগার কোনগুলো? স্টার্চ, সুক্রোজ, এগুলো সব নন রিডিউসিং সুগার। র্যাফিনোজ, র্যাফিনোজ হচ্ছে একটা অলিগোস্যাকারাইড। র্যাফিনোজ, এগুলো সব হচ্ছে নন রিডিউসিং সুগার। এগুলো নন রিডিউসিং সুগার, দে আর রিডিউসিং সুগার। তাহলে কোনটা ইন্টারফেয়ার করছে না? র্যাফিনোজ যদি আমি নাও জানি তাহলে আমি জানি যে গ্যালাক্টোজ, অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটোজ এগুলো সব হচ্ছে রিডিউসিং সাবস্টেন্স। তাহলে কোনটা পড়ে রইলো? র্যাফিনোজটা পড়ে রইলো। তাহলে এটাকে আমি টিক মারবো। ঠিক আছে। গ্লাইকোসুরিয়া নট অ্যাকম্পানিড বাই হাইপারগ্লাইসিমিয়া,
ইজ সিন ইন পেশেন্ট উইথ, মানে গ্লাইকোসুরিয়া রয়েছে কিন্তু হাইপারগ্লাইসেমিয়া নেই। একটু আগে বললাম, কোনটা হবে বলো? অপশন নাম্বার এ, মানে রেনাল ডিজিজ, মানে রেনাল গ্লাইকোসুরিয়াকে এখানে ইন্ডিকেট করেছে, রেনাল গ্লাইকোসুরিয়া। ওকে, the ketone body that are produced in normal adult metabolism include all of the following except, এটা নিজেরা তোমরা বলো কোন কোন কিটোন বডিগুলো আমাদের বডিতে নরমালি তৈরি হয়? অ্যাসিটোন, ফিনাইল কিটোন, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটাইরিক অ্যাসিড। ফিনাইল কিটোন তৈরি হয় না, তাই তো এটা কারেক্ট অ্যান্সার। তিনটে কিটোন বডি তৈরি হয়, অ্যাসিটোন, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড আর বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড। এই তিনটে কিটোন বডি আমাদের বডিতে তৈরি হয়, তাহলে কারেক্ট অ্যান্সার হলো ফিনাইল কিটোন। বুঝে গেল? Which of the following is, which of the following will not cause ketonuria? কিটোনিউরিয়া কখন বা পাবো? যখন আমরা ইউরিনের সঙ্গে কিটোন পাবো। ইউরিনের সঙ্গে কিটোন আমরা কখন পাবো? ইউরিনের সঙ্গে কিটোন বডি আমরা কখন পাবো? কি কি ক্ষেত্রে আমরা কিটোন বডি পেতে পারি? কারো জানা আছে? কিটোন বডি আমরা ইউরিনের সঙ্গে কোন কোন ক্ষেত্রে পেতে পারি, কি কি কারণ তার? এক নম্বর কারণ হচ্ছে যদি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যদি ড্যামেজ হয় তখন। হ্যাঁ, কি বলে? কিটোনিউরিয়া কখন হবে? কিটোন বডি আমরা ইউরিনে কখন পাবো? এর সঙ্গে ড্যামেজের না ড্যামেজের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে পুরোপুরি মেটাবলিজমের উপর ডিপেন্ড করছে। কোনো ড্যামেজ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। না স্টার, তাহলে এক নম্বর হলো স্টারভেশন, দু নম্বর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। এই দুটো ক্ষেত্রে আমরা কিটোন বডি পেতে পারি। তাহলে কি কি, এবার দেখি কি কি বলেছি? ইনএবিলিটি টু ইউজ কার্বোহাইড্রেট, inadequate intake of carbohydrate, increased metabolism of carbohydrate, excessive loss of carbohydrate। তাহলে কোনটা হবে বলো? কোনটা কারেক্ট অ্যান্সার হবে? তাহলে স্টারভেশন, এক নম্বর হলো স্টারভেশন, মানে অনশন করছে যে, তার বডিতে গ্লুকোজের ইনসাফিসিয়েন্সি হয়েছে, গ্লুকোজ তার শরীরে নেই, ইনসাফিসিয়েন্ট অফ অ্যাবসেন্ট ইনসুলিন বা গ্লুকোজ। তাহলে কি হবে? ফ্যাট ভাঙবে, তাই তো? ফ্যাট ভেঙে কি হবে? ফ্যাট ভেঙে আমাদের লিভার কিটোন বডি তৈরি করবে। ওকে, তাহলে কখন হবে? তাহলে এটা কখন হবে? inability to use the carbohydrate, inadequate intake of carbohydrate হবে না, increased metabolism of carbohydrate হবে না, excessive loss of carbohydrate হবে না। তাহলে inability to use carbohydrate, carbohydrate কে ইউজ করতে পারছে না, কার্বোহাইড্রেট কে ইউজ করতে পারছে না, তাহলে inability of carbohydrate। দুটোই অ্যাকচুয়ালি হতে পারে, inability to carbohydrate, use carbohydrate, অথবা inadequate intake of carbohydrate। দুটো ক্ষেত্রেই কিন্তু কিটোন বডি পাওয়া যেতে পারে। তাহলে সবথেকে জোরালো অপশন যেটা, সেটা হচ্ছে ইনএবিলিটি টু ইউজ কার্বোহাইড্রেট। তাহলে ইনএবিলিটি টু ইউজ কার্বোহাইড্রেট মানে কার্বোহাইড্রেট ইউজ করতে পারছে না, তাহলে এখান থেকে ফ্যাট ভাঙছে, অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি ফ্যাট, ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরি হচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ দ্য এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এক্সেসিভ ফ্যাট মেটাবলিজম ইজ ইন্ডিকেটেড বাই দ্য প্রেজেন্স অফ ইউরিন অফ, অর্থাৎ কাউকে কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়া হলো, কার্বোহাইড্রেট খাওয়ানো বন্ধ করে দেওয়া হলো। তাহলে কার্বোহাইড্রেট খাওয়া যদি কেউ বন্ধ করে দেয়, তাহলে তার শরীরে কি হবে? ফ্যাট ভাঙবে। তাহলে এক্সেসিভ ফ্যাট মেটাবলিজম, তাহলে যত বেশি ফ্যাট মেটাবলিজম হবে, তাহলে যত বেশি ফ্যাট ভাঙবে, ফ্যাট ভেঙে কি হবে? ফ্যাট ভেঙে তৈরি হবে কিটোন বডি। তাহলে এক্সেসিভ metabolism of fat is indicated by presence of the presence of in the urine of ketone। তাহলে কিটোন কার সঙ্গে রিলেটেড? কিটোন রিলেটেড ফ্যাটের সঙ্গে। যত বেশি ফ্যাট ভাঙছে তত বেশি কিটোন বডি তৈরি হচ্ছে। কখন হবে? টাইপ 1 ডায়াবেটিসে হবে, আর হবে স্টারভেশনে। টাইপ 1 ডায়াবেটিসে কি হবে? টাইপ 1 ডায়াবেটিসে আমাদের বডি গ্লুকোজ ইউজ করতে পারছে না, স্টারভেশনেও আমাদের বডি গ্লুকোজ ইউজ করতে পারছে না। তাহলে আমাদের যে অ্যাডিপোজ টিস্যু রয়েছে, অ্যাডিপোজ টিস্যুর যে ফ্যাট রয়েছে বা টিজি রয়েছে, সেই টিজি ভেঙে কিটোন বডি তৈরি হবে। তাহলে কিটোন বডি ফ্যাটের সঙ্গে রিলেটেড, ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরি হচ্ছে। বুঝে গেল?
Sodium nitroprusside is used for the test for bilirubin, ketone, glucose, protein. Sodium nitroprusside আমরা কোন টেস্টে ইউজ করি? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ইউজ করা হয় কোন টেস্টে? টেস্টের নাম, সেই টেস্টের নাম রথেরার টেস্ট। রথেরার টেস্টে আমরা কি কি ইউজ করি, কোন কোন রিএজেন্ট ইউজ করা হয় বলো? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম সালফেট ইউজ করা হয়। আর কি ইউজ করা হয়? সোডিয়াম নাইট্রোক্লোরাইড, 3 নম্বর ইউজ করা হয় অ্যামোনিয়া সলিউশন। এই তিনটে জিনিস ইউজ করে আমরা রথেরার টেস্ট করি। তাহলে সোডিয়াম নাইট্রোক্লোরাইড আমরা ইউজ করি রথেরার টেস্টে কিটোন বডি টেস্ট করার জন্য। ঠিক আছে? Pouch's test reagent contains copper sulfate, sodium hydroxide, ferric chloride, ammonium sulfate. Pouch's টেস্টে কি থাকে? Pouch's টেস্ট করা হয় বিলিরুবিন টেস্টের জন্য, একটু আগে বলেছি। Pouch's টেস্টে কি থাকে? Pouch's টেস্টে কপার সালফেট থাকে, কপার সালফেট থাকে বেনেডিক্ট রিএজেন্টে, কপার সালফেট থাকে বেনেডিক্ট রিএজেন্টে, বেনেডিক্ট রিএজেন্ট। তাই না? তাহলে কোনটা হবে? ফেরিক ক্লোরাইড থাকে, Pouch's রিএজেন্টে ফেরিক ক্লোরাইড থাকে। ওকে, FeCl3 থাকে, মনে থাকবে। নরমাল ভ্যালু অফ ইউরিন অ্যালবুমিন, আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউরিন অ্যালবুমিনের নরমাল ভ্যালু কত? 0 to 10 mg per liter, 30 to 300 mg per liter, 50 to 150 mg per liter, 5 to 25 mg per liter। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ইউরিনে অ্যালবুমিনের নরমাল রেঞ্জ কত? সবাই বলে দিল বি। এটাই তো ভুল, এটাই তো ভুল। কি ভুল হলো? কেন বি হবে না? ভুল কেন? কেন আমরা ভুল বলবো? সিও হবে না, বিও হবে না, সিও হবে না। দেখো এখানে বলি, যদি বলা হয় যে ইউরিন প্রোটিনের নরমাল রেঞ্জ, যদি বলা হয় যে ইউরিন প্রোটিনের নরমাল রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে লেস দ্যান 150 mg per 24 hours ইউরিন প্রোটিন। যদি বলে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া, মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া, তাহলে তার রেঞ্জ কত? তাহলে তার রেঞ্জ হচ্ছে 30 to 300 মিলিগ্রাম। হলো? কিন্তু এখানে বলছে যে নরমাল ভ্যালু অফ ইউরিন অ্যালবুমিনের নরমাল রেঞ্জ জানতে চাইছে, নরমাল ভ্যালু, নট মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া জানতে চাইছে। যদি বলতো যে মাইক্রো অ্যালবুমিন, তখন 30 থেকে 300 ঠিক থাকতো। একটা নরমাল ইউরিনে অ্যালবুমিনের নরমাল রেঞ্জ কত হবে? 5 to 25 mg per liter। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ভুলটা কোথায় বোঝা গেল? রেঞ্জ তো এটা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ইউরিনে অ্যালবুমিন তো লেস দেন 20 mg per dl বেরোয়, তো 25 mg per l তো ইউরিনে প্রোটিন তো বেরোবে। বুঝলাম না। নরমালি তো ইউরিনে অ্যালবুমিনের নরমাল রেঞ্জ তো লেস দেন 20 mg per dl। না, এমজি পার লিটার, এমজি পার লিটার। হ্যাঁ, কিন্তু এখানে তো 25 mg আছে, তাহলে তো ইউরিনে অ্যালবুমিন বেরোবে, কিন্তু এখানে তো নরমাল ভ্যালু জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, কিন্তু নরমাল ভ্যালু তো এটা, নরমাল ভ্যালু তো নরমাল লেস দেন 20 mg per লেস দ্যান
20 mg per liter। 20 mg per লিটার মানে কোনো কোনো জায়গায় 20 আছে, কোনো কোনো জায়গায় 25ও দেখবে, কোনো কোনো রিএজেন্টে রয়েছে। মার্কের যে মিডিলের যে রিএজেন্ট সেখানে দেখবে 25 রয়েছে, আবার কোনো কোনো জায়গায় 20 আচ্ছা রয়েছে। তো এটা একটা আচ্ছা অ্যাভারেজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কোনো আচ্ছা জায়গায় 20 রয়েছে, কোনো জায়গায় 25, যে রেফারেন্স রেঞ্জগুলোর কিটের উপর ডিপেন্ড করে, বুঝা আচ্ছা গেল? তাহলে এখানে সব থেকে লোয়েস্ট যেটা সেটা করা হয়েছে। তাহলে 5 to 25 বা দেওয়া থাকতো, এর মধ্যে কোনো অপশন থাকতো যে লেস দ্যান 25 mg per লিটার, তাহলে এখানে এটা হবে কারেক্ট। বুঝা গেল? তাহলে তিনটে জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে। একটা ইউরিনারি প্রোটিন, প্রোটিন মানে কি? টোটাল প্রোটিন। এর মধ্যে অ্যালবুমিন আছে, এর মধ্যে টাইম হসপল প্রোটিন আছে, অনেক সব রকম প্রোটিন আছে। মাইক্রো অ্যালবুমিন মানে হচ্ছে, মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া মানে হচ্ছে 30 থেকে 300 mg। আর অ্যালবুমিনের নরমাল রেঞ্জ হচ্ছে 5 to 20 বা 5 to 25 mg per লিটার। তাহলে এই তিনটে পয়েন্ট কনফিউজিং পয়েন্ট, এবং এই অপশনগুলো কনফিউজিং, তাই না? তাহলে একটু দেখে অ্যান্সার করতে হবে। A urine sample test positive for ketone and negative for glucose is most likely from a patient suffering from diabetes insipidus, diabetes mellitus, polydipsia এবং starvation। পলিডিপসিয়া এবং স্টারভেশন। কি অপশন হবে এটা? তাহলে কি বলছে, একটা ইউরিন, একটা পেশেন্টের ইউরিন গ্লুকোজ টেস্ট করা হলো, নেগেটিভ বেরোলো। কিটোন টেস্ট করা হলো, পজিটিভ বেরোলো। কি হতে পারে? কি হতে পারে এটা? 4-5 জন অ্যান্সার দিচ্ছে, বাকিরা কোথায়? বাকিরা অ্যান্সার দিচ্ছে না কেন? অপশন নাম্বার ডি হবে, স্টারভেশন। স্টারভেশন। আর যদি, তাহলে এই রেজাল্ট পাবো আমরা স্টারভেশনে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? দেখো ভালো করে বুঝে নাও, ভেরি ইজি, এমন শক্ত কিছু নেই। আর যখন গ্লুকোজ পজিটিভ, ইউরিনে গ্লুকোজ পজিটিভ প্লাস কিটোন পজিটিভ, তখন কি বলতো? তখন কি হবে? তখন কি হবে? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হলো। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে গ্লুকোজও পজিটিভ হবে, কিটোনও পজিটিভ হবে। স্টারভেশনে তো গ্লুকোজ পজিটিভ হওয়ার কোনো গল্পই নেই, কারণ গ্লুকোজ লেভেল তো নর্মাল। তো টাইপ 1 এ গ্লুকোজ লেভেল অ্যাবনর্মাল, আবার কিটোন বডিও তৈরি হচ্ছে, তাহলে দুটোই পজিটিভ হবে। The detection of hemosiderin in the urine is associated with myoglobinuria, hematuria, albuminuria, hemoglobinuric। তাহলে স্যার হিমোসিডেরিন আমরা, হ্যাঁ বলো। স্যার স্যার আগের কোশ্চেন স্যার, ওই পলিডিপসিয়া বলে একটা অপশন ছিল স্যার, ওটা কখন হয়? পলিডিপসিয়া মানে হচ্ছে বারবার জল তেষ্টা পাওয়া। পলিফেজিয়া মানে হচ্ছে বারবার খিদে খিদে পাওয়া। পলিডিপসিয়া মানে কি? পলিডিপসিয়া মানে হচ্ছে ধরে নাও তখনই হবে যখন বারবার জল 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 তেষ্টা পায় বারবার, এটাকে বলে পলিডিপসিয়া। এটা হচ্ছে ডায়াবেটিস, এগুলো হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের সব সিমটম, তাই তো? যে একটা ডায়াবেটিক পেশেন্ট বারবার জল খেতে চায়, বারবার। পলিফেজিয়া মানে যখন বারবার খাবার খেতে ইচ্ছে করছে, হলো। পলিডিপসিয়া মানে, পলিডিপসিয়া মানে যখন বারবার জল খেতে ইচ্ছে করে তখন তাকে পলিডিপসিয়া বলে। ওকে, অর্থাৎ ইন্টেনশন টু ড্রিঙ্ক ওয়াটার। ওকে, hemosidin in the urine is associated with myoglobinuria, hematuria, albuminuria, hemoglobinuria। বলো, কে কে বলতে পারবে এটা? অপশন নাম্বার ডি, হিমোগ্লোবিনিউরিয়া, তাই তো? দেখো আমাদের বডিতে আয়রন স্টোর থাকে কি হিসেবে বলো তো? আমাদের বডিতে আয়রন স্টোর থাকে কোন প্রোটিনটা আমাদের আয়রনটাকে স্টোর করে রাখে, জানা আছে? সেই আয়রন, সেই প্রোটিনটার নাম কি? যেই প্রোটিনটাকে বলা হয় আয়রন স্টোরেজ প্রোটিন, সেই প্রোটিনটার নাম
ফেরিটিন, তাই তো? ফেরিটিন কোথায় থাকে? বোন ম্যারোর মধ্যে। বোন ম্যারোর মধ্যে ফেরিটিন কি করে? আয়রন গুলোকে স্টোর করে রাখে। লিভারের মধ্যেও কিছুটা ফেরিটিন থাকে, ঠিক আছে? এটা এই যে ফেরিটিন। এবার কি হয়, যখন হিমোগ্লোবিন ইউরিয়া হয়, যখন এক্সেসিভ ড্যামেজ হয়, তাহলে এক্সেসিভ আরবিসি গুলো ভাঙলে কি হবে? হিমোগ্লোবিন ভাঙবে। হিমোগ্লোবিন ভাঙলে আয়রন গুলো লিবারেট হয়ে যাবে। এক্সেসিভ আয়রন যখন হয়ে যাবে, তখন কি হবে? সেই এক্সেসিভ আয়রন গুলো আমাদের বিভিন্ন রকম অর্গানে ডিপোজিটেড হয়। কোথায় কোথায় হয়? হার্টে হয়, কিডনিতে হয়, ওকে, লিভারে হয়, আর কোথায় হয়? লাঙে হয়। এই সমস্ত জায়গায় এক্সেসিভ আয়রন ডিপোজিটেড হয়। এবং এই এক্সেসিভ আয়রন যখন ডিপোজিটেড হয়, তখন এই প্রোটিনটার নাম হচ্ছে হিমোসিডেরিন প্রোটিন। এবং এই হিমোসিডেরিন প্রোটিন কি করে? এই অর্গানগুলোকে সব নষ্ট করে দেয়। আয়রন, অতিরিক্ত আয়রন ডিপোজিট হলে এই অর্গানগুলো নষ্ট হয়ে যায়, এটাকে বলে হিমোসিডেরিন। ফেরিটিনটা কি? ফেরিটিন হচ্ছে স্টোরেজ ফর্ম অফ আয়রন। তাহলে ফেরিটিনটা হচ্ছে অনেকটা অনেকটা ব্যাংকের মতো। ধরো তুমি ব্যাংকে টাকা রেখেছো, ধরো তোমার ব্যাংকে টাকা আছে। এবার কি হলো? তাহলে ফেরিটিন কি করছে? ফেরিটিন আয়রনটাকে স্টোর করে রাখছে। তাহলে যখন আয়রন দরকার পড়ছে, তখন সেই আয়রনটা ফেরিটিন থেকে সাপ্লাই হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে ফেরিটিন হচ্ছে ইজ লাইক এ ব্যাংক। তাহলে তুমি ব্যাংক থেকে ইচ্ছে করে টাকা তুলতে পারছো, এটা ব্যাংক, এটা হচ্ছে ফেরিটিন ধরে নাও। এই ফেরিটিন কি করছে? আয়রনটাকে ধরে রাখছে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়রন। তাহলে যখন আমাদের দরকার পড়ছে, তখন আমরা আয়রনটাকে ইউজ করতে পারছি, মানে আমাদের বডি ইউজ করতে পারছে। তাহলে এই ধরো তুমি টাকাটা তুললে ব্যাংক থেকে, ওকে। কিন্তু হিমোসিডেরিন হচ্ছে কি? হিমোসিডেরিন হচ্ছে একটা আয়রন কন্টেনিং প্রোটিন। কিন্তু এই হিমোসিডেরিন আয়রনটাকে কিন্তু কোনোভাবে ইউজ করতে দেয় না। অর্থাৎ আমাদের বডি চাইলেও সেই হিমোসিডেরিনের মধ্যে আয়রনটা যেটা রয়েছে সেটা ইউজ করতে পারে না। অর্থাৎ ধরে নাও তোমার এই যে ব্যাংকটা, এই ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। তোমার ব্যাংকে টাকা আছে, তুমি ব্যাংক থেকে টাকাটা তুলতে পারছো না, দ্যাট ইজ কল্ড হিমোসিডেরিন। ফেরিটিন হচ্ছে তুমি ব্যাংক থেকে টাকাটা তুলতে পারছো, দ্যাট ইজ ফেরিটিন, মানে এটা একটা প্রোটিন, এটা হচ্ছে আয়রন। আর হিমোসিডেরিন মানে হচ্ছে তোমার ব্যাংকে টাকা রয়েছে, কিন্তু টাকা থাকা সত্ত্বেও তুমি তোমার টাকাটা তুলতে পারছো না, কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবং যখন এই হিমোসিডেরিনের মধ্যে আয়রন গুলো ডিপোজিটেড হবে, তখন আমাদের বিভিন্ন রকম অর্গান গুলো কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এটাকে এটা হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়ার সঙ্গে রিলেটেড। এটা অ্যাকচুয়ালি হয় যদি এক্সেসিভ হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া এইগুলো দেখা যায়, তখন এই ধরনের রোগ দেখা যেতে পারে, ঠিক আছে? Urinary protein can be detected by all of the following tests except heat acetic acid test, Fuchert test, sulfosalicylic acid test, Heller nitric acid test. কোনটা এখানে কারেক্ট হবে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আরেকটা টেস্ট হয়, যে টেস্টের মাধ্যমে আমরা ইউরিনটাকে ডিটেকশন করতে পারি, যেটাকে বলা হয় বাইরেট টেস্ট। এই বাইরেট টেস্টের মাধ্যমে আমরা ইউরিনারি প্রোটিনটাকে ডিটেকশন করতে পারি। বোঝা গেল? Normal range of urinary protein in 24-hour urine is less than 300 mg, less than 30 mg, less than 150 mg, less than 100 mg. বলো, একটু আগেই বললাম। হ্যাঁ ঠিক, তাহলে এইটা হচ্ছে less than 150 mg. Urobilinogen is formed from the conjugation of bilirubin in the liver, reduction of conjugated bilirubin in the bile, reduction of bilirubin by the intestinal bacteria, oxidation of urobilin by the intestinal bacteria. কোনটা হবে? দেখো, খুব সিম্পল। প্রথমে কি হলো? প্রথমে আনকনজুগেট বিলিরুবিন তৈরি হলো। আনকনজুগেট বিলিরুবিন ইজ বাউন্ড টু হুম? আনকনজুগেট বিলিরুবিন ইজ বাউন্ড টু অ্যালবুমিন, তাই তো? এটাকে বলা হয় আনকনজুগেট বিলিরুবিন। হলো? এবার কি হলো? এই আনকনজুগেট বিলিরুবিন কি হয়? এই আনকনজুগেট বিলিরুবিন কোথায় এলো? লিভারের মধ্যে এলো। এটা লিভারের মধ্যে আনকনজুগেট বিলিরুবিন এলো। এই লিভারের মধ্যে আনকনজুগেট বিলিরুবিন এসে কি হলো? এই আনকনজুগেট বিলিরুবিনের সঙ্গে
আনকনজুগেট বিলিরুবিনের সঙ্গে কি যুক্ত হয়? কি নাম? গ্লুকুরোনিক অ্যাসিড। গ্লুকুরিওনিক অ্যাসিড, তাই তো? গ্লুকুরিওনিক অ্যাসিড, এই গ্লুকুরোনিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হলো, এবার এটাকে আমরা বলবো কনজুগেট বিলিরুবিন। দিস ইজ কল্ড কনজুগেট বিলিরুবিন। এবার কি হয়? এই কনজুগেট বিলিরুবিন কমন বাইল ডাক্ট দিয়ে, এই কমন বাইল ডাক্ট, এই হচ্ছে গল ব্লাডার, কোথায় আসে? স্মল ইন্টেস্টিনে আসে, তাই তো? এটা হচ্ছে স্মল ইন্টেস্টিন। তাহলে এই হচ্ছে স্মল ইন্টেস্টিন। কি হলো? কনজুগেট বিলিরুবিনটা কোথায় চলে এলো? স্মল ইন্টেস্টিনে চলে এলো। এবার কি হবে? এই কনজুগেট বিলিরুবিনটা আমাদের না এই স্মল ইন্টেস্টিনে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, এই কি করবে? এই কনজুগেট বিলিরুবিনটাকে রিডিউস করে দেবে। কনজুগেট বিলিরুবিনকে রিডিউস করে তৈরি করবে ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন, এই ইউরোবিলিনোজেনটা আমাদের কোথায় চলে আসে? ব্লাডের মধ্যে চলে আসে। তাহলে কি দেখলাম? রিডাকশন অফ কনজুগেট বিলিরুবিন ইন দ্য বাইল, এটা হবে না, কারণ বাইলে তো হচ্ছে না, এটা হচ্ছে স্মল ইন্টেস্টিনে। রিডাকশন অফ বিলিরুবিন বাই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া। তাহলে ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া কনজুগেট বিলিরুবিনটাকে রিডিউস করে তৈরি করলো ইউরোবিলিনোজেন, ইউবিজি সংখ্যা। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে ইউরোবিলিনোজেন formed from the reduction of bilirubin by intestinal bacteria. আঠাশ নম্বর, a positive nitrite test suggests the presence of urine, nitrite test positive হয়েছে, uric acid, bacteria, fat, pus. ইউরিনারি প্রোটিনের জন্য স্পেসিফিক টেস্ট কোনটা? ইউরিনারি প্রোটিনের জন্য স্পেসিফিক টেস্ট হচ্ছে, আমি বলতে পারি সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট করা যেতে পারে, এসব্যাক টেস্ট করা যেতে পারে, ঠিক আছে, পাইরোগ্যালন রেট টেস্ট করা যেতে পারে, এগুলো সব স্পেসিফিক টেস্ট। হিট অ্যাসিডিক অ্যাসিড টেস্ট ইজ নট স্পেসিফিক টেস্ট। তুমি বাইরেট টেস্ট করতে পারো, বাইরেট করা যেতে পারে, সালফোস্যালিসাইলিক করা যেতে পারে, এগুলো সব স্পেসিফিক টেস্ট। পজিটিভ নাইট্রাইট টেস্ট তখনই দেখা যাবে যখন যদি আমাদের ইউরিনের মধ্যে ব্যাকটেরিয়া থাকে। কি ধরনের ব্যাকটেরিয়া থাকতে হবে বলতো? কি ধরনের ব্যাকটেরিয়া থাকলে তখন নাইট্রাইট পজিটিভ হবে? ই কোলাই, ক্লিপশিয়েল্লা, এন্টেরোব্যাকটেরিয়াসিস যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো পজিটিভ, সেগুলো থাকলে তখন নাইট্রাইট পজিটিভ হবে। বোঝা গেল? The cell most frequently associated with urinary tract infection are monocyte, basophil, neutrophil, lymphocyte. কি হবে অ্যান্সার? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি পায়োজেনিক ইনফেকশন হয়, তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ ডিউ টু দ্য পায়োজেনিক ইনফেকশন। পায়োজেনিক ইনফেকশন। তাহলে কি বলেছিলাম? ফ্লুইড পড়ানোর সময় একটা কথা বলেছিলাম, যদি পায়োজেনিক ইনফেকশন হয় তাহলে কোন সেলটা বাড়ে? নিউট্রোফিল। তাই তো? নিউট্রোফিল মানে ইউরিনে পাস সেল পাওয়া যায়, ইউরিনে আমরা পাস সেল পাই, তাহলে এখানে নিউট্রোফিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন ইজ, এটাও বলেছি, অপশন নাম্বার ডি। প্রাইমারি কনস্টিটিউয়েন্ট অফ হায়ালিন কাস্ট ইজ অ্যালবুমিন, ট্যাম ফসফোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড, গ্লোবিউলিন। হায়ালিন কাস্ট এর প্রাইমারি কনস্টিটিউয়েন্ট কোনটা? স্যার হায়ালিন কাস্টের ব্যাপারটা একটু ডিটেইলসে বুঝিয়ে দেবেন? হায়ালিন কাস্ট বলেছি, একটু পরে বলেছি। এখানে ট্যাম ফসফোপ্রোটিন। হ্যালো, কাস্ট আসছি, কাস্টে এমসিকিউ নিয়ে আসছি। ক্রিস্টাল ফাউন্ড ইন অ্যালকালাইন ইউরিন, বলো এটা, বলো কি হবে? কোনটা কারেক্ট হবে? 32 ক্রিস্টাল ফাউন্ড ইন অ্যালকালাইন ইউরিন। ট্রিপল ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, অ্যামোনিয়াম বায়োডেট, তিনটেই পাওয়া যায় অ্যালকালাইন। এদিকে স্লাইড টানতে হবে দাদা, এইখানে আছে। তাহলে এখানে হবে অল অপশনস, তাহলে অল অপশনস হবে কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, আগের দিনে বলেছিলাম কোনগুলো কোনগুলো ইউরিনে মানে অ্যালকালাইন ইউরিনে পাওয়া যায়, কোনগুলো কোনগুলো অ্যাসিডিক ইউরিনে পাওয়া যায়, এবং কোনগুলো কোনগুলো নিউট্রাল ইউরিনে পাওয়া যায়। হলো, তাহলে সবগুলোই পাওয়া যায়, ক্যালসিয়াম ফসফেট, অ্যামোনিয়াম বায়োরেট। ফসফেট মানেই হচ্ছে, ফসফেট যখনই লেখা থাকবে ফসফেট, ফসফেট মানেই হচ্ছে রিলেটেড টু অ্যালকালাইন। আর এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, লিস্টে দেখো দেওয়া রয়েছে কোন কোন আমাদের ক্রিস্টাল কোন কোন ইউরিনে পাওয়া যায়। এই এই এইটা ভালো করে একটু দেখে নেন, এটা দেখে নেবেন। হলো, which of the following cast strongly suggest kidney failure? Granular cast, red cell cast, hyaline cast, waxy cast. Waxy cast, waxy cast কে বলা হয় আরেকটা নাম আছে, যেটাকে বলে রেনাল ফেলিওর কাস্ট। রেনাল ফেলিওর কাস্ট। যখন কিডনি ফাংশন করা বন্ধ করে দেয়, তখন আমরা আমাদের ইউরিনের মধ্যে ওয়াক্সি কাস্ট পেতে পারি, বা এর পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, কাস্ট আমি আসছি একটু পরে আবার। In which part of the nephron does cast formation not takes place? Proximal convoluted tubule, collecting duct, distal convoluted tubule, distal portion of the. এটা গ্রুপে বলেছিলাম, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কোনো রকম কাস্ট ফর্মেশন হয় না, কিন্তু বাকি জায়গাগুলোতে হয়। ডিস্টাল পোর্শন অফ লুপ অফ হেনলি, তারপর কি ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই তিনটে প্রত্যেকটা অংশে কিন্তু কাস্ট ফর্মেশন হয়, শুধুমাত্র প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে পিসিটিতে হয় না। তাহলে অপশন কোনটা হবে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কারেক্ট অর্ডার অফ কাস্ট ডিগ্রেডেশন ইজ, বলো এটা জানা আছে কারোর? কাস্ট ডিগ্রেডেশনের অর্ডারটা কি? বলতে পারবে? দেখো বলে দিই, হ্যাঁ, প্রথম যখন কাস্ট ফর্মেশন হয়, প্রথম তৈরি হয় হায়ালিন কাস্ট। তাহলে প্রথম কি হলো? প্রথম হলো হায়ালিন কাস্ট। এই যে এটা 1 নম্বর, প্রথম হলো হায়ালিন। তারপর তৈরি হয় এইটা সেলুলার কাস্ট। হায়ালিন থেকে হলো সেলুলার কাস্ট। তারপর কি হয়? সেলুলার কাস্টগুলো, সেলগুলো ভেঙে যায়, সেলগুলো ভেঙে তৈরি হয় গ্র্যানুলার কাস্ট। এখান থেকে হলো গ্র্যানুলার কাস্ট। তারপর গ্র্যানুলার কাস্ট আরো ডিগ্রেড হয়ে তৈরি হয় ওয়াক্সি কাস্ট। ওয়াক্সি কাস্ট। তাহলে ছবিতে অ্যান্সার পেয়ে গেলাম, তাই তো? তাহলে কি হবে? প্রথমে হলো সেলুলার কাস্ট, তারপর গ্র্যানুলার কাস্ট, তারপর ওয়াক্সি কাস্ট। ঠিক আছে, তাহলে এগুলো হলো না? তাহলে কারেক্ট অর্ডার, তাহলে সেলুলার কাস্ট, প্রথমে সেলুলার কাস্ট এইটা, তারপর গ্র্যানুলার কাস্ট, তারপর ওয়াক্সি কাস্ট। ঠিক আছে, অপশন নাম্বার এ। Last question. Clue cell is pus cell covered by bacteria, RBC covered by bacteria, epithelial cell covered by bacteria, malignant cell in urine. Clue cellটা কি? Clue cellটা হচ্ছে কিছুই নয়, এটা ফিমেলে পাওয়া যায়। Clue cell হচ্ছে কিছুই নয়, একটা স্কোয়ামাস epithelial cell। একটা স্কোয়ামাস epithelial cell, যেই স্কোয়ামাস epithelial cellটা is covered by numerous bacteria। এগুলো সব ব্যাকটেরিয়া দিয়ে এরকম ভাবে পুরো কভার, এটাকে বলে ফ্লু সেল। ফ্লু সেল কেন বলা হয়? কারণ এই ফ্লু সেল দেখে, দেখো এইখানে দেখানো রয়েছে, এগুলো ফ্লু সেল।
ক্লু সেলে দেখো, এখানে দেখো এই পুরো এপিথেলিয়াল যে স্কোয়ামাস এপিথেলিয়াল সেলটা, দেখো উপরে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে। তাহলে এই ক্লু সেল দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ইউটিআই আছে। তো সেই জন্য ক্লু সেল বলা হয়, মানে ক্লু পাচ্ছি আমরা যে হ্যাঁ ইউটিআই থাকতে পারে। তাহলে এখানে অপশন নাম্বার সি হবে, এপিথেলিয়াল সেল কভার্ড বাই ব্যাকটেরিয়া। হুইচ ইজ নট নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, বলো এটা কোনটা ইউরিনের নর্মাল কনস্টিটিউয়েন্ট নয়? সালফেট, ইউরোবিলিনোজেন, কনজুগেট বিলিরুবিন, বোথ বি এন্ড সি। বিলাস ভালো করে ভেবে বলো, সবাই ভালো করে ভেবে অ্যান্সার দাও। হুইচ ইজ নট নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, কোনটা ইউরিনের মধ্যে থাকে না কিন্তু বাকিগুলো থাকে? দেখো, সালফেট ইউরিনের মধ্যে প্রেজেন্ট থাকে। ইউরোবিলিনোজেন থাকে কি থাকে না ইউরিনের মধ্যে? ইউরোবিলিনোজেন থাকে, কম পরিমাণে থাকে ইউরিনের মধ্যে, তাহলে ইউরোবিলিনোজেন হলো। কোনটা থাকে না? কনজুগেট বিলিরুবিন ইউরিনের মধ্যে পাওয়া যায় না, তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার। এখন এই বোথ বি, ডি নম্বর অপশনটা বোথ বি এবং সি করে একটা কনফিউশন এখানে করে দেওয়া হয়েছে। কিন্তু ইউরোবিলিনোজেন তো থাকে, এটা নর্মাল কনস্টিটিউয়েন্ট। যখন হিমোলাইটিক অ্যানিমিয়া হয় বা পোস্ট হেপাটিক জন্ডিস হয় তখন ইউরোবিলিনোজেন বেড়ে যায়, কিন্তু ইউরোবিলিনোজেন কিন্তু নর্মালি আমাদের ইউরিনে থাকে। এই ইউরোবিলিনোজেন থাকার জন্যই আমাদের ইউরিনের কালারটা হয় ইয়েলো কালার। স্যার অ্যাকচুয়ালি কি সালফেটটা হয় কখন পাওয়া যায়? ইউরোবিলিনোজেন, হ্যাঁ বলো, সালফেট নর্মালি ইউরিনের মধ্যে পাওয়া যায়, সালফেট নর্মালি ইউরিনের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, নর্মাল একটা নর্মাল কনস্টিটিউয়েন্ট। যখন দেখবে সুজের টেস্ট করবে তখন দেখবে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করবে, ইউরিনটা দেখবে এরকম সাদা হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ ইউরিনের মধ্যে সালফেট থাকে, বেরিয়াম ক্লোরাইড সালফেটের সঙ্গে রিঅ্যাকশন করে বেরিয়াম সালফেট তৈরি করে এবং একটা প্রেসিপিটেশন করে, নর্মাল কনস্টিটিউয়েন্ট সালফেট, ঠিক আছে। তাহলে ইউরিনের কালার ইউরোবিলিনোজেনের জন্য ইউরো কালার হয়। ব্ল্যাক কালার ইউরিন ইজ ডিউ টু ব্ল্যাক ওয়াটার ফিভার, হিমাচুরিয়া, হিমোগ্লোবিন ইউরিয়া, অ্যালকাপ্টন ইউরিয়া। ব্ল্যাক কালার ইউরিন অ্যালকাপ্টন ইউরিয়ার জন্য হয়। এরকম ব্ল্যাক কালার ইউরিন, এই যে ইউরিনের কালারটা হচ্ছে একদম ব্ল্যাক। কেন হয় অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার ইউরিন? তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম ডিসঅর্ডার। তো আমাদের একটা অ্যামাইনো অ্যাসিডের নাম আগেই বলেছিলাম যে ফিনাইল অ্যালানিন। এই ফিনাইল অ্যালানিন এইভাবে কি হয়, এদের এইভাবে ফিনাইল অ্যালানিন গুলো থেকে এরকম ভাবে মেটাবলিজম হয়। এই ফিনাইল অ্যালানিন গুলো মেটাবলিজম হওয়ার ফলে কি হয়, দেখো এখানে এই যে স্টেপ হোমোডেনসিটিক অ্যাসিড এখানে জমা হতে থাকে, কারণ এই হোমোডেনসিটির অক্সিডেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি হয়। এইটা হওয়ার জন্য কি হয়, এই স্টেপটা থেকে এখানে আসতে পারে না এই এনজাইমটা ডেফিসিয়েন্সি হওয়ার জন্য, ফলে ইউরিনের মধ্যে হোমোডেনসিটিক অ্যাসিড বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে কি হয়, এভাবে ইউরিনটা কালো হয়ে যায়। এটাকে বলা হয় অ্যালকাপ্টন ইউরিয়া। তাহলে এটা অ্যালকাপ্টন ইউরিয়া হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের একটা ডিসঅর্ডার, আর কিছু নয়। ওকে, লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইউরিন ক্রিস্টাল may be rosette shape, ammonium urate, triple phosphate, calcium oxalate, uric acid। কোন ক্রিস্টালটার শেপ রোসেট শেপ, বলো? ইউরিক অ্যাসিড। রোজেট মানে কি? রোসেট কথাটা এসছে কোথা থেকে? রোজেট কথাটা এসছে রোজ থেকে, গোলাপ থেকে কথাটা এসছে। তাহলে কি হচ্ছে, এই যে ক্রিস্টালগুলো এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল, এটা হলো ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল। ওকে, এই ক্রিস্টালগুলো দেখো অনেকটা এরকম পাপড়ির মতো দেখতে, মানে পাপড়ির মতো ভাবে সজ্জিত হয়েছে, সেই জন্য রোড সেট অ্যারেঞ্জমেন্ট বলা হয় এটা। আর নিচে যে পিকচারটা দেখানো রয়েছে এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট।
ওকে, তাহলে ক্যালসিয়াম ফসফেট এটা হচ্ছে রোসেস্টেট। তাহলে এখানে ক্যালসিয়াম ফসফেটের অপশন নেই, তাহলে এখানে ইউরিক অ্যাসিড হবে। ট্রিপল ফসফেট কিসের? কফিন লিড। ক্যালসিয়াম অক্সালেট কিসের? ডাম্বেল আর এনভেলপ। বুঝা যাচ্ছে? ডাম্বেল এনভেলপ। আর অ্যামোনিয়াম ইউরেট এটা কিরকম শেপ? এটা কোনো স্পেসিফিক শেপ নেই, এটা হচ্ছে অনেকটা থর্ন অ্যাপেল শেপ বলা হয় এটাকে। আর ইউরিক অ্যাসিড শেপ কি? রম্বিক প্রিজম শেপ। তাহলে এই 41টা কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসেছিল, সেখান থেকে আমি কম্পাইল করে তোমাদের বললাম। এগুলো খুব ভালো করে পড়বে, এগুলো ভালো করে পড়লে মোটামুটি ক্লিনিক্যাল প্যাথোলজি থেকে ইউরিন সেকশন থেকে যা যা কোশ্চেন আছে সমস্ত কভার হয়ে যাবে। বুঝে গেল?